এখানে উপস্থিত এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির নেতৃত্ব, আপনারা যারা এসছেন, দীর্ঘ সময় সভা চলছে, আর যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, আমি প্রত্যেককে নমস্কার জানাই, সালাম জানাই। যে বিষয় নিয়ে সভা আপনারা ইতিমধ্যে জানেন, গত 1.5 মাস, পৌনে 2 মাস প্রায় হল আমাদের রাজ্য, আমাদের দেশ, আমার ধারণা ছিল না সবটা। আমি একটা ব্যক্তিগত কাজের মধ্যে এই আন্দোলন চলার মধ্যে একদিনের জন্য একটু চেন্নাই গেছিলাম। চেন্নাই থেকে পন্ডিচেরি যাচ্ছি, পন্ডিচেরি যাওয়ার রাস্তায় অন্তত 3টে জায়গায় দেখলাম মেডিকেল কলেজের, তামিলনাড়ুতে মেডিকেল কলেজ সংখ্যায় প্রচুর, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা জাস্টিস ফর আরজিকর বলে এক একটা জায়গায় কয়েকশো করে ছেলে অ্যাপ্রন করে ইত্যাদি। আক্ষরিক অর্থে সারা দেশ তো বটেই, দেশের সীমানা পেরিয়ে গোটা পৃথিবী জুড়ে কলকাতা শহরের এই ভয়ানক ঘটনা একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কলকাতা মহিলাদের জন্য নারী নিরাপত্তার প্রশ্নে আমাদের রাজ্যের, আমাদের দেশের সব থেকে নিরাপদ জায়গা ছিল। পশ্চিমবঙ্গ সাধারণভাবে তৃণমূল আমলে, মমতা ব্যানার্জির আমলে সেই পশ্চিমবঙ্গ, সেই কলকাতা শহর, এখন বাইরে কোথাও গেলে, আমাদের অন্য কোথাও গেলে, অন্য কোনো রাজ্যের মানুষের সাথে আলাপ হলে তারা প্রথম কথা বলছেন, ও তোমরা ওখানে ওই যে ভয়ানক ঘটনাটা ঘটেছে ওইটা, ওখানকার লোক তোমরা। লজ্জা লাগে, কষ্ট লাগে। আমি এক সাধারণ নাগরিক, আমার যা কষ্ট লাগে, রাজ্যের মুখ্যমন্ত্রীর তার 10 গুণ বেশি কষ্ট লাগার কথা, লজ্জা লাগার কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস, আমি ওই অভিধা বলছি, শুনছিলাম একের পর এক, এবং আজকে তো প্রথম ঘটনা নয়। যখন গেদে গাইঘাটা একদম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, তার ঠিক পরপর আপনাদের মনে আছে, মনে থাকবে, কলকাতায় কোনো একটা হাসপাতালে ঢুকে পড়েছে লোকজন নিয়ে, মিডিয়া ফিডিয়া নিয়ে গেছিলেন, মুখ্যমন্ত্রী ইন্সপেকশন করতে এসেছে। তো তখন হই হট্টগোল, তখন মমতা ব্যানার্জি সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, ভরা বাজার। হাসপাতালের যিনি সুপার, তিনি নেমে এসে বলেছিলেন যে হাসপাতালে এত লোক নিয়ে ঢুকে পড়লে তো রোগীদের চিকিৎসার অসুবিধা ইত্যাদি হবে। তিনি খুব বিনম্রভাবে বলেছিলেন, আমার যতদূর মনে পড়ছে নাম শ্যামাপদ গড়াই, ডাক্তার। মমতা ব্যানার্জি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন, পরের দিন শ্যামাপদ গড়াইকে বদলি করে দেওয়া হয়েছিল তার বাড়ি থেকে অনেক দূরের একটি জায়গায়। একদম মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক পরের ঘটনা। ভবানীপুর থানায় দুজন কিছু একটা স্থানীয় গোলমাল করে 2টো গুন্ডা ধরা পড়েছে। আমরা অবাক বিস্ময়ে দেখলাম, পশ্চিমবঙ্গ অসংখ্য মুখ্যমন্ত্রী দেখেছে, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ছেড়ে দিন, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, এমনকি যাদের বিধান রায় তো অনেক বড় ব্যাপার, যাদের সাথে, যে লোকটার সাথে আমাদের বামপন্থীদের চিরশত্রুতা ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়, সেই লোকও কোনোদিন এই জিনিস করেনি। মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় ঢুকে পড়লেন 2টো গুন্ডাকে ছাড়িয়ে আনলেন। আমাদের রাজ্যের যত চোর, চিটিংবাজ, খুনি, ধর্ষক, তোলাবাজ, তারা সেই দিন বুঝে গিয়েছিল যে আমাদের সরকার এসেছে। যা পারো করে নাও, এলোমেলো করে দাও, লুটে পুটে খাই, কিছু হলে তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে দেবে। খোদ মুখ্যমন্ত্রী আছে আমার পিছনে। সমাজ বিরোধীরা যারা গর্তে, সিপিএম এর সময় সমাজ বিরোধী ছিল না, ছিল। সিপিএম এর লোকাল কমিটির সেক্রেটারি এলসিএম দের আশেপাশে ঘুরতো না, 2টো 4টে ঘুরতো। কিন্তু
যে যে পার্টি সরকারে থাকে তার আশেপাশে চারটে আজে বাজে লোক জুটেছে, কিন্তু আজে বাজে লোকেরা মিলে একটা দল তৈরি করে ফেললো পশ্চিমবঙ্গে এই প্রথম দেখা গেল। ঠিকই সিপিএম এর সময় কি ধর্ষণের ঘটনা ঘটেনি? সিপিএম এর সময় চুরি ডাকাতি হয়নি কোনোদিন? হয়েছে। মুখ্যমন্ত্রী চোরকে বাঁচাতে থানায় ঢুকে পড়ে চোরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, এইটা কোনোদিন সিপিএম এর সময় দেখা যায়। ফারাকটা এখানে। সমাজ বিরোধীরা যারা গর্তে ঢুকেছিল তারা মনে করলো আমাদের পার্টি ক্ষমতায় এসেছে, আমাদের সরকার এসেছে, আমরা যা খুশি তাই করতে পারি। গেদে ধর্ষিতা হলেন ট্রেনের মধ্যে মহিলা মমতা ব্যানার্জি সেই সময়, এবং তারপরেও দীর্ঘদিন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বললেন যে ওর স্বামী সিপিএম করতো, ধর্ষণ হওয়াটা এলাও। গাইঘাটা, পার্ক স্ট্রিট, কাকলি ঘোষ দস্তিদাররা সব লাফিয়ে পড়লো। মেয়েটাও কত রাত্রিবেলা কি করছিল, জামা কাপড়ের সাইজ কি ছিল মনে আছে? কামদুনির ঘটনা, মমতা ব্যানার্জি বললেন তুচ্ছ ঘটনা, ছোট্ট ঘটনা, স্মল ম্যাটার, পিটি ম্যাটার। হাঁসখালির ঘটনা, মেয়েটাকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দিল, এই 2022 সালের ঘটনা বলে। মমতা ব্যানার্জি বললেন যে শরীর থাকলে যেমন সর্দি কাশি হবে, ধর্ষণও হবে একটু। ও নিশ্চয়ই প্রেম ফেম করতো, ও হয়ে গেছে। একটার পর একটা ঘটনা। আমি বিশেষত, আমি নিশ্চিত এই অঞ্চলে যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে সবাই তো বামপন্থী নন। যে মায়েরা, যে বোনেরা, যে বন্ধুরা, যে মহিলারা বিভিন্ন কারণে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করাটা তাদের কাজ বলে তাদেরকে ভাবানো হয়েছে, আমি তাদের কাছে আবেদন করবো, ভাবেন আপনি এমন একজন রাজ্যে একজন মহিলা নাগরিক, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষণের পরে বলেন ওকে 30,000 টাকা দিয়ে দাও, মিটিয়ে দাও। এই আরজি করের এই ঘটনাটা পরেও বলেছে ফ্যামিলিকে 10 লাখ টাকা দিয়ে দেবো, বলেছেন, টিভিতে দেখেছি আমরা। এই প্রতিটি ঘটনা, প্রতিটি বার্তা 2015 সালের প্রথম, মানে 2014 সালের 31শে ডিসেম্বর বিহার থেকে আসা ট্যাক্সি চালক, আমি নাম ধামের মধ্যে যাচ্ছি না, তার মেয়ে এইভাবে ধর্ষিতা হয়েছিল মধ্যমগ্রামে, ধর্ষিতা হয়ে খুন হয়েছিল। একটু পুরনো যাদের খোঁজ খবর স্মৃতিতে থাকবে তাদের ঘটনা। ঠিক যেভাবে আরজি করের এই ডাক্তার মেয়েটিকে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে নিয়ে গিয়ে পুলিশ মরদেহ পুড়িয়ে দিতে চাইত, তৃণমূলের এমএলএ দাঁড়িয়ে রইল, ঠিক একই কায়দায় হইচই হওয়ার আগে তাড়াতাড়ি মরদেহ পুড়িয়ে দিতে চেয়েছিল। পুড়িয়ে দিলে আর পোস্টমর্টেম হবে না, আর ধর্ষণের প্রমাণ হবে না। ঘটনাচক্রে সেই ট্যাক্সি চালক সিআইটিউ করতেন শ্যামল চক্রবর্তী, প্রবীণ বামপন্থী নেতা, কিছুদিন আগে মারা গেছে, রাজ্যের মন্ত্রী ছিলেন, অনেক বছর এমপি ছিলেন। শ্যামল চক্রবর্তী ডেথ সার্টিফিকেটটা আগে লুকিয়ে রেখেছিলেন, খবর পেয়ে ডেথ সার্টিফিকেটটা আগে নিয়ে শ্যামল চক্রবর্তী লুকিয়ে রেখেছিলেন বলে প্রচুর কাণ্ড কারখানা করে পুলিশ পোড়াতে পারেনি, মৃতদেহটা খবর হয়ে গিয়েছিল পরের দিন। এই যে আর্জি করে, এই যে পুলিশ আর এই ভিজা বেড়ালের মতো মুখ করে তৃণমূলের এমএলএ বলছে, পানিহাটির এমএলএ, যে আমার পাড়ার মেয়ে, আমি তো গিয়েছিলাম, এই নেকামি 2015 সালের মধ্যমগ্রামের ওই ঘটনা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটেছে, আমি পুরনো কয়েকটা ঘটনা বললাম এই কারণে। একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটেছে, আর সমাজ বিরোধীরা বুঝেছে যে এই সরকার আমাকে বাঁচাবে। দেখেন, আরজি কর কলকাতা শহরের মাঝখানে একটা হাসপাতাল, শ্যামবাজার মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকা। তো সেখানে একটা ডাক্তার মেয়ে, সে হাসপাতালের মধ্যে কাজ করতে করতে ধর্ষণ হয়ে গেল, খুন হয়ে গেল। যারা এটা করলো তারা তো জানতো যে পরদিন সকালে হইচই হবে, জানতো না? তারা তো জানতো যে মিডিয়া আসবে, চারটে লোক আসবে, তারা দেখবে কি হলো, কেন হলো, এইসব হবে। তারা কি জানতো না যে থানা পুলিশ হবে? হবে না, জানতো না যে থানা পুলিশ হবে। তাও তারা এটা করলো কি করে? কারণ কেউ না কেউ নিশ্চয় সাহস জুগিয়েছিল
যে যা তুই গিয়ে ধর্ষণ করে আয়, খুন করে আয়, যা হবে আমি বাঁচিয়ে দেব, তাই তো? এখন মমতা ব্যানার্জি সিভিক ভলান্টিয়ার ছেলেটাকে জেলে পুরে বলছেন ফাঁসি দাও। কিন্তু কারা সাহস জোগাল, কারা খুন করতে পাঠালো, কারা ধর্ষণ করতে পাঠালো, কারা অপরাধীদেরকে বলে যে বাবা তুই যা পারিস বল, আমি আছি, সেই লোকগুলোকে আমরা ধরবো না, সেই লোকগুলোকে জিজ্ঞাসা করবো? এই আন্দোলন এত বড় হয়ে গেল, প্রথমে এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি সব গিয়ে মীনাক্ষী, কলতা, দেবাঞ্জন, আরো সব ছেলেপুলে সব গিয়ে আটকানোর চেষ্টা করল। বুদ্ধবাবুর শেষ যাত্রা থেকে আমরা সবাই ছিলাম, লক্ষ লক্ষ মানুষ। এরা ভেবেছিল যে সবাই বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার দিকে সব মিডিয়া টিডিয়া সবাই আছে, তাহলে এই তালে করে দেবে। খবর পাওয়া গেছে, খবর হয়ে গেছে, ওইখান থেকে ছুটেছে, গিয়ে প্রাণান্তকর চেষ্টা করেছে। আপনারা দেখেছেন তো টিভিতে মরদেহ আটকানো, যে আরেকটা মা বাবা বলছে আরেকটা সেকেন্ড পোস্টমর্টেম হোক। পোস্টমর্টেমের প্রথম পোস্টমর্টেমের টাইম, পরের পোস্টমর্টেমের টাইম, সন্ধ্যের পর পোস্টমর্টেম করা যায় না, তাহলে কেন বডিটাকে রাখলো না, কেন এত তাড়াতাড়ি ঘুরো করে এলাকা পুরো অন্ধকার করে দিয়ে পানিহাটিতে এনে পুড়িয়ে দিল, কিসের চালা ছিল এত? এইসব তো পরে বোঝা গেছে। 15 ঘন্টা 20 ঘন্টা 16 ঘন্টা দেরিতে এফআইআর করেছে, মা বাবাকে অন্য জায়গায় বসিয়ে রেখেছে, তালা থানায় বসিয়ে রেখেছে। মেয়ে কাঁদেনি যন্ত্রণায়, যন্ত্রণা ফলে লোকে কাঁদে, এমন অত্যাচার করেছে মেয়ের চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। সেই বাবা মাকে মেয়ের মুখটা শেষবারের জন্য দেখতে দেয় তৃণমূলের লোক, পুলিশ আর তৃণমূল। আমি যন্ত্রণা বোঝার জন্য বলছি। আমি আর কি, আমি খবরের কাগজে দেখে, টিভিতে দেখে যেটুকু বুঝেছি ওই পাশ থেকে বলতে পারি। মেয়ের মা দেখলাম বলছে যে আমি তখন রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, মেয়ে কত যন্ত্রণা পাচ্ছিল, অত্যাচার করছিল, নিশ্চয় অনেকবার মা মা বলে ডেকেছে, আমি ওইটা বলতে পারছি না। এই অত্যাচার চলছে। ওরা গিয়ে আটকানোর চেষ্টা করেছে, গায়ের ওপর দিয়ে পারলে পুলিশ টানা হ্যাচড়া করে, পুলিশ মহিলাদেরকে সব টেনে সরিয়ে, কোন এক পুলিশ অফিসার কলকাতা পুলিশের, সে মীনাক্ষী থেকে ধরেছে, সে বেটা ছিল, ধরে সরিয়ে গাড়ি নিয়ে এসে এখানে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। কেন? কি বাঁচানো, কি থেকে লুকানোর জন্য? কি জেনে গেছিল এই ডাক্তার মেয়ে যেইভাবে ধর্ষণ করতে হলো, খুন করতে হলো? এটা একটা ধর্ষণের ঘটনা না, একটা গোটা সরকার, একটা গোটা সিস্টেম, তার পুলিশ, তার কর্তৃপক্ষ, তার পেটোয়া লোকেরা, তার গুন্ডারা সবাই মিলে মিশে একটা সরকার একটা মেয়েকে খুন করলো। কেন? এখনো তদন্ত চলছে, গতি প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে যে ভিতরে আরো গল্প ছিল। প্রথম যখন ওই সিভিক ভলান্টিয়ারটাকে ধরে এনে ওইটার ঘাড়ে চাপিয়ে দিয়ে ওকেও মুরগি করেছে তৃণমূল, যা করে ওকে নিশ্চয় বলেছে যে তুই এখন জেলে ঢুকে যা, তোকে আমরা বাঁচিয়ে দেবো। তারপর সে মেয়েটা ঢুকে গেছে। প্রথম দিন মুখ্যমন্ত্রী বললো ফাঁসি চাই, সে ধরা পড়েছে, সেও বলছে আমার ফাঁসি দিন। তারপরে কয়েকদিনের মাথায় বুঝেছে যে আরে আমাকে তো তৃণমূল আর বাঁচাচ্ছে না, তখন কান্নাকাটি করে বলছে আমি নির্দোষ। এই ছেলেটাকে ফাঁসি দিয়ে তৃণমূল গল্প গুটিয়ে দিতে চেয়েছে। কিন্তু এত এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যাবে, সে বামপন্থী ছাত্র যুবরা হোক, কি জুনিয়র ডাক্তাররা হোক, কি সব টালিগঞ্জের ফিল্ম আর্টিস্টরা হোক, কি কলকাতা শহরের রিক্সাওয়ালারা হোক, কি আমাদের গোটা রাজ্য জুড়ে গাঁয়ের গৃহবধূরা হোক, কি স্কুলের বাচ্চারা হোক, কলেজের ছেলেপিলেরা হোক, ফুটবল খেলোয়াড়রা হোক, এত এত লোক নিজের